সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের পাঠশালায় সবাইকে শুভেচ্ছা ও স্বাগত জানাচ্ছি। আজ একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায়ের চতুর্থ পাঠটি নিয়ে তোমাদের সাথে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, তোমাদের মনে থেকে থাকবে যে গত ক্লাসে আমরা প্রথম তিনটি পাঠ নিয়ে আলোচনা করেছিলাম, যেখানে তোমাদের জীববিজ্ঞান দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাসের পূর্বে যে বিষয়গুলো সম্বন্ধে আমাদের জানার প্রয়োজন হয়, অর্থাৎ শ্রেণীবিন্যাসের ভিত্তি, শ্রেণীবিন্যাস কী, প্রাণীর বিভিন্নতা কী, এই সকল বিষয়বস্তু নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা চতুর্থ পাঠে চলে যাব। তো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা অনেকগুলো ছবি দেখতে পাচ্ছ। দেখো, এই ছবিগুলোতে বিভিন্ন ধরনের তোমাদের চেনা বা অচেনা অনেক ধরনের মেরুদণ্ডী এবং অমেরুদণ্ডী প্রাণী রয়েছে এখানে, যার কিছু তোমরা চিনতে পারবে, আবার হয়তো বা কিছু তোমাদের জন্য অজানা। এরকম পৃথিবীতে প্রচুর পরিমাণে প্রাণীর সমন্বয়ে এই প্রাণীর বৈচিত্র্যের সৃষ্টি হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের আজকের পড়ার যে অধ্যায়টি রয়েছে সেটি হচ্ছে প্রাণীর বিভিন্নতা এবং শ্রেণীবিন্যাস। তো আজকের পাঠ শেষে তোমরা যেটা শিখতে পারবে সে হচ্ছে নন কর্ডাটা প্রাণীকে প্রধান পর্ব পর্যন্ত বিন্যস্ত করতে পারবে। প্রিয় শিক্ষার্থী, হুইটেকার আমরা যদি হিকম্যান ইটি ওয়ালের শ্রেণীবিন্যাস কাঠামোতে দেখি, তাহলে এখানে প্রায় 33টির মতো পর্ব রয়েছে। তো এর মধ্যে আমরা নন কর্ডাটা অর্থাৎ অমেরুদণ্ডী প্রাণীদের মধ্যে যেগুলো মেজর পর্ব, অর্থাৎ যেখানে তোমার প্রাণীর সংখ্যা 5000-এর অধিক, সেই প্রধান পর্বগুলো নিয়ে তোমাদের সাথে আজকে কথা বলবো। প্রিয় শিক্ষার্থী, এখানে দেখো হুইটেকারের এই হিকম্যানের যে শ্রেণীবিন্যাস কাঠামোটি রয়েছে, সেখানে তারা অ্যানিমাল কিংডমকে 3টা শাখায় ভাগ করছে। একটা হচ্ছে মেসোজোয়া, প্যারাজোয়া আর এন্টেরোজোয়া। তো মেসোজোয়ার একটা ফাইলাম আছে, এটা হলো মেসোজোয়া। আর প্যারাজোয়াদের 2টি পর্ব রয়েছে, যার মধ্যে পরিফেরা নামে একটি প্রধান পর্ব রয়েছে। আর এন্টেরোজোয়াদের ইউমেটাজোয়াদের প্রধানত 2 ভাগে ভাগ করা হয় তাদের প্রতিসাম্যতার উপর ভিত্তি করে। একটি হচ্ছে রেডিয়ালারিয়া বা রেডিয়াটা বা অরীয় প্রতিসম, আর একটা হচ্ছে বাইল্যাটারিয়া বা দ্বিপার্শ্বীয় প্রতিসম। তো এই রেডিয়েটাদের একটি প্রধান পর্ব নিডেরিয়া এবং আরেকটি তোমার হচ্ছে মাইনর ফাইলাম বা টিনোফোরা রয়েছে। আর বাইল্যাটারিয়াদেরকে তাদের দেহগহ্বরের উপরে ভিত্তি করে 3 ভাগে ভাগ করা হয়: অ্যাসিলোমেট বা দেহগহ্বরবিহীন, সিউডোসিলোমেট বা অপ্রকৃত দেহগহ্বরযুক্ত, এবং ইউসিলোমেট বা প্রকৃত দেহগহ্বরযুক্ত। এদের মধ্যে প্রধান যে পর্বগুলো রয়েছে, যেমন অ্যাসিলোমেটের মধ্যে রয়েছে প্লাটিহেলমিনথিস, আর সিউডোসিলোমেটের মধ্যে প্রধান পর্ব রয়েছে নেমাটোডা, এবং ইউসিলোমেটদের মধ্যে প্রধান যে পর্বগুলো রয়েছে মেজর পর্ব মোলাস্কা, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, একাইনোডার্মাটা এবং কর্ডাটা। এর মধ্যে আমরা একাইনোডার্মাটা পর্যন্ত নন কর্ডাটার সমস্ত পর্বগুলোর বৈশিষ্ট্য এবং তাদের ইতিহাস, মোটামুটি আনুমানিক প্রাণীর সংখ্যা, বিষয়গুলো নিয়ে এখন আমরা আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, নন কর্ডাটার প্রথম যে প্রধান পর্বটি রয়েছে সেটি হচ্ছে পরিফেরা। পরিফেরা শব্দটা আসছে ল্যাটিন শব্দ পোরাস মানে হচ্ছে পোর বা ছিদ্র, আর ফেরি মানে হচ্ছে বহন করে। অর্থাৎ এই পর্বের প্রাণীদের দেহ কিন্তু ছোট ছোট ছিদ্র বহন করে। তোমরা এখানে স্কাইফার যে ছবিটি রয়েছে তার গায়ের দিকে তাকালে দেখবে ছোট ছোট এরকম অসংখ্য ছিদ্র থাকে। এই ছিদ্রগুলোকে অস্ট্রিয়া বলা হয়, এবং এর প্রান্তে একটি বড় ছিদ্র থাকে, বড় ছিদ্রটিকে বলা হয় অস্কুলাম। তো এরকম সারা দেহে এরকম ছিদ্র বহন করে বলে এই পরিফেরা পর্বভুক্ত প্রাণীদেরকে ছিদ্রাল প্রাণী বলে। তো প্রিয় শিক্ষার্থী, আমরা একটু এটার ইতিহাস সম্বন্ধে জানবো। দেখো, 1836 সালে রবার্ট গ্রান্ট সর্বপ্রথম পর্বটির নামকরণ করেন। এ পর্বের শনাক্তকৃত জীবন্ত প্রজাতির আনুমানিক সংখ্যা 8559। তো সংক্ষিপ্ত পরিচিতি আমরা একটু জানি। দেখো, প্রাণীদের মধ্যে পরিফেরা পর্বের সদস্যরা প্রাচীনতম, সরল প্রকৃতির, অর্থাৎ এরা সরলতম বহুকোষী প্রাণী। এরা কোষীয় মাত্রার প্রাণী, যেহেতু এদের কখনো টিস্যু গঠিত হয় না, সুতরাং এই জন্য এদেরকে সরল প্রকৃতির বলা হয়। দেহে অসংখ্য ছিদ্র থাকায় এদের ছিদ্রাল প্রাণী বলে। সাধারণভাবে এরা স্পঞ্জ নামে পরিচিত। আর এদের দেখতে ডালপালাযুক্ত গাছ, ফুলদানি, ঘণ্টা বা বাটির মতো, এবং দৈহিক ব্যাস 1 মিলিমিটার থেকে প্রায় 2 মিটার পর্যন্ত হতে পারে। দেখো, এরা কারো রং অনুজ্জ্বল ধূসর, কোনোটি লাল, কমলা, নীল, বেগুনি প্রভৃতি উজ্জ্বল বর্ণের হয়। অধিকাংশই সামুদ্রিক, অর্থাৎ এরা লোনা পানিতে বাস করে। তবে কেবলমাত্র স্পঞ্জিলিডি গোত্রের প্রাণীরা
সাধারণত মিঠা পানির বাসিন্দা, এগুলো মিঠা পানির তোমার উন্মুক্ত জলাশয়ে এদেরকে ভাসমান অবস্থায় দেখতে পাওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা এদের শনাক্তকারী বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো। দেখো, এরা সরলতম বহুকোষী অর্থাৎ কোষীয় সংগঠন মাত্রার প্রাণী। এদের কোষীয় সংগঠন রয়েছে, কিন্তু কোষ কখনো টিস্যু, অঙ্গ বা তন্ত্র গঠন করে না। দেহে অস্টিয়াম নামক অসংখ্য ছিদ্র রয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা ছবিতে দেখছো যে এদের গায়ে ছোট ছোট যে অসংখ্য ছিদ্র থাকে, এগুলো অস্টিয়া, এবং অস্টিয়ামগুলো নালী প্রকোষ্ঠের সঙ্গে যুক্ত হয়ে অভ্যন্তরে নালীতন্ত্রের সৃষ্টি করছে। দেখো, অস্কুলাম থেকে যেখান থেকে পানি প্রবেশ করে, এটা কিন্তু নালীতন্ত্রের মধ্যে দিয়ে যে দেহের যে অংশ দিয়ে পরিবাহিত হয়, এগুলোর গায়ে ছোট ছোট অস্টিয়াগুলো থাকে। অর্থাৎ অস্টিয়ার অন্তর্ভাগে যে পানি গহ্বরটা রয়েছে, সেটাকে মূলত তোমার ক্যানাল সিস্টেম বা নালীতন্ত্র বলা হয়। আর অন্তকঙ্কাল সিলিকা নির্মিত স্পিকুল বা কোলোজেন নির্মিত প্রোটিন বা স্পঞ্জিন দ্বারা গঠিত। দেখো, এদের দেহে স্পঞ্জিন থাকে বলে এদেরকে সাধারণত এদের দেহটা নরম হয়, এই জন্য এদেরকে স্পঞ্জ বলা হয়। এবং এদের যে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত স্পিকুল থাকে, স্পিকুলগুলো এরকম কাটার মতো দেখতে, কখনো কখনো 2 কাটা, 3 কাটা, 4 কাটা বা বহু কাঠাযুক্ত হতে পারে। এই ক্যালসিয়াম কার্বনেট নির্মিত স্পিকুলগুলো কিন্তু এদের দেহকে মোটামুটি একটা শক্ত কাঠামো দান করে, যে কারণে ঢেউয়ে বা পানির তোড়ে এরা কখনো ছিঁড়ে যায় না। দেখো, এদের দেহে কোয়ানোসাইট নামক ফ্লাজেলাযুক্ত কোষ রয়েছে। প্রিয় শিক্ষার্থী, এদের কোয়ানোসাইট নামক ফ্লাজেলাযুক্ত কোষগুলো দেখতে অনেকটা এরকম ধরনের, যেগুলো তোমার নালীতন্ত্রের ভেতরে অবস্থান করে, এবং ধারণা করা হয় যে এই কোয়ানোসাইটের যে সিলিয়াগুলো রয়েছে, এদের আন্দোলনের কারণে খাদ্যবস্তুগুলো বা অন্যান্য বস্তুগুলো নালীতন্ত্রের এক প্রান্ত থেকে অন্য প্রান্তের দিকে তোমার বেগবান হয়। আর অস্কুলাম নামক একটি প্রান্তিক ছিদ্র দ্বারা স্পঞ্জসিল বাইরে উন্মুক্ত হয়। প্রিয় শিক্ষার্থী, দেখো, এর অগ্রভাগে এই যে বড় ছিদ্র দেখতে পাচ্ছ, এটা কিন্তু স্পঞ্জসিল, এবং এরা উভলিঙ্গিক এবং যৌন অযৌন উভয় পদ্ধতিতেই প্রজনন ঘটায়। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে, নন কর্ডাটাদের মধ্যে প্রথম দুটি প্রধান পর্ব অর্থাৎ পরিফেরা এবং নিডিরিয়া পর্বভুক্ত প্রাণীরা কিন্তু যৌন এবং অযৌন উভয় প্রক্রিয়া বংশ বিস্তার করতে পারে। তো এই এদের তোমার হচ্ছে প্যারেনকাইমুলা নামক লার্ভা দশা দেখা যায়। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ, এগুলো দেখতে অনেকটা, যেহেতু স্থবির থাকে, এই জন্য অনেকটা উদ্ভিদের মতো দেখা যাচ্ছে। এগুলো আসলে তোমার হচ্ছে পরিফেরা পর্বের সরলতম বহুকোষী প্রাণী। প্রিয় শিক্ষার্থী, আমরা এর পরবর্তী পর্বে চলে যাব। পরবর্তী পর্বের নাম নিডিরিয়া বা রোম কাটাযুক্ত। দেখো, গ্রিক ওয়ার্ড নাইড মানে স্পাইন বা রোম কাটা, আর ল্যাটিন এরিয়া মানে সংযুক্ত অর্থাৎ অ্যাটাচড হয়ে আছে। তো প্রিয় শিক্ষার্থী, তোমরা যদি এর গায়ে দেখো, আসলে এদের যে কোষিকাগুলো আছে, এগুলো কিন্তু কাটার মতো নয়, বা এগুলো এরকম কাটার মতো কোষ নয়। আসলে এর গায়ে কাটার মতো ছোট ছোট তোমার হচ্ছে নিডোসাইট নামক কোষ থাকে। এই কোষগুলো কাঁটাযুক্ত হওয়ার কারণে এদেরকে এরকম কাঁটা সংযুক্ত প্রাণী বা নিডিরিয়া নামকরণ করা হয়েছে। প্রিয় শিক্ষার্থী, তোমরা মনে রাখবে, এদের দেহের মধ্যে দেহগহ্বর বা সিলেন্টেরন থাকার কারণে এদেরকে পূর্বে সিলেন্টেরেটা পর্ব নামকরণ করা হয়েছিল, কিন্তু বর্তমানে সিলেন্টেরেটাকে 2টি পর্বে ভাগ করা হয়েছে, যার মধ্যে একটি হচ্ছে মেজর পর্ব বা নিডিরিয়া, একটি মেজর পর্ব নিডিরিয়া এবং আরেকটি মাইনার ফাইলা টিনোফোরায় ভাগ করা হয়েছে। তো আমরা একটু এটার ইতিহাস এবং এর বৈশিষ্ট্যগুলো একটু দেখব। দেখো, 1888 সালে হ্যাটসেক পর্বটি নামকরণ করেন। এ পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 10,203টি। প্রিয় শিক্ষার্থী, তোমাদের জ্ঞাতার্থে আরেকবার বলতে চাই যে ICZN কিন্তু ক্রমাগত বিভিন্ন নতুন শনাক্তকৃত প্রাণীর সংখ্যা এখানে যুক্ত হয়। সুতরাং এই সংখ্যাটি কিন্তু সর্বক্ষেত্রে তোমার হচ্ছে একেবারে এক্সাক্ট মানে এক নয়। তো এর সংক্ষিপ্ত পরিস্থিতি যদি আমরা একটু জানতে চাই, দেখো, নিডিরিয়া পর্বভুক্ত প্রাণীরা একদিকে অরীয় প্রতিসম, অন্যদিকে কোষ এবং টিস্যু মাত্রার প্রাণী, অর্থাৎ এদের কোষগুলো টিস্যুতে রূপান্তরিত হচ্ছে, অর্থাৎ সেল টিস্যু গ্রেডের প্রাণী। এরা গাঠনিক বৈশিষ্ট্য সম্পন্ন প্রাণী। প্রাণীগুলোর অধিকাংশ নিশ্চল, কিছু প্রজাতি ফ্রি সুইমার বা মুক্ত সাঁতারু। সমুদ্র উপকূলে পড়ে থাকা গোল থকথকে জেলির মতো প্রাণীগুলো জেলিফিশ, যেগুলো নিডিরিয়া পর্বেরই মুক্ত সাঁতারু সদস্য। প্রিয় শিক্ষার্থী, তোমরা জেলিফিশ দেখে থাকবে, এগুলো হচ্ছে তোমার এই পর্বের প্রাণী। বিচিত্র বর্ণময়তার কারণে এ পর্বের সদস্যরা সমুদ্রকে বর্ণিল রূপদানে সবচেয়ে বেশি অবদান রেখেছে। প্রবাল এবং প্রবাল প্রাচীর গঠনকারী প্রাণীরা এই পর্বেরই সদস্য। এজন্য নিডিরিয়ান প্রাণীদেরকে সমুদ্রের ফুল বা ফ্লাওয়ার অফ সি বলা হয়। পৃথিবীতে প্রবাল প্রাচীরগুলোতে বাস করে সামুদ্রিক প্রজাতির প্রায় 25% বা 1/4 জীব। তো প্রবাল প্রাচীরে এই এত পরিমাণ জীব বাস করার কারণে প্রবাল প্রাচীরকে
পৃথিবীর রত্নভাণ্ডার হিসেবে পরিচিত, আর এরা সমুদ্রের রেইন ফরেস্ট নামেও এদের পরিচিতি রয়েছে। প্রিয় শিক্ষার্থী, আমরা নিডিরিয়া পর্বের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো একটু দেখব। দেখো, এদের দেহ অরীয় প্রতিসম। তো অরীয় প্রতিসম কেমন হয় গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম। দেহে নেমাটোসিস্ট ধারণকারী বিশেষ ধরনের নিডোসাইট কোষ উপস্থিত। প্রিয় শিক্ষার্থী, তোমরা একটু দেখো, নিডোসাইটের কোষগুলো সাধারণত এরকম হয়। যদি আমরা একটু সংক্ষেপে দেখি, তো দেখো এই কাঁটাযুক্ত কোষগুলোকে আসলে নিডোসাইট বলা হয়, এবং এই কোষগুলো ধারণ করার কারণে এদের দেহটা কাঁটাযুক্ত ত্বক বলা হয় এদেরকে। আর সমস্ত নিডিরিয়া পর্বভুক্ত প্রাণীতে 23 ধরনের নিডোসাইট তোমার দেখা যায়, যার মধ্যে হাইড্রাতে 4 ধরনের নেমাটোসিস্ট থাকে। আর এরা দ্বিস্তরী প্রাণী বা দ্বিভ্রূণস্তরী প্রাণী, অর্থাৎ এদের একটোডাম আর এন্ডোডামের মাঝখানে অকোষীয় মেসোগ্লিয়ার স্তর থাকে। এরা টিস্যু মাত্রার গাঠনিক সম্পন্ন প্রাণী। আর দেহ অভ্যন্তরে সিলেন্ট্রিয়ন নামক একমাত্র পরিপাক বা সংবহন গহ্বর থাকে, যা তোমার একটি ছিদ্রপথে বাইরে উন্মুক্ত। অর্থাৎ এদের যদি এটাকে আমরা পৌষ্টিকতন্ত্র বিবেচনা করি, প্রিয় শিক্ষার্থী মনে রাখবে, তাহলে এদের পৌষ্টিকতন্ত্রটি অসম্পূর্ণ ধরনের। যেহেতু এদের মুখ ছিদ্র থাকলেও এদের কিন্তু পাই ছিদ্র থাকে না। তো প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা বিভিন্ন ধরনের, এই যে দেখো অরিলিয়া, অরিটাই একটা জেলিফিশ, এখানে পেন্নাটুলা দেখতে পাচ্ছ, গর্গনিয়া, বিভিন্ন ধরনের নিডিরিয়া পর্বভুক্ত প্রাণী এখানে তোমরা দেখতে পাচ্ছ। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী পর্বের নাম হচ্ছে প্লাটিহেলমিনথিস। প্লাটিহেলমিনথিসদেরকে স্যাপ্টাকির্মি নামে পরিচিত বা স্যাপ্টাকির্মি নামে ডাকা হয় সাধারণত। গ্রিক শব্দ প্লাটিস মানে হচ্ছে ফ্ল্যাট বা চ্যাপ্টা, আর হেলমিন মানে ওর্ম বা কৃমি, অর্থাৎ চ্যাপ্টাকির্মিদের কিন্তু এই পর্বে অন্তর্ভুক্ত করা হয়েছে। 1876 সালে মাইনট এই পর্বের নামকরণ করেন। এ পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 29,487। তো সংক্ষিপ্ত পরিচিতি, প্রাণীদের মধ্যে দেখে এই পর্বের প্রাণীরাই সরলতম। প্রথম দ্বিস্তরী প্রাণী বা ত্রিস্তরী প্রাণী বা টিপ্রোব্লাস্টিক, অর্থাৎ এদের ভ্রূণস্তরে একটোডাম, এন্ডোডাম এবং মেসোডাম থাকে। এদের দেহে সর্বপ্রথম টিস্যু অঙ্গমাত্রার গঠন দেখা যায়। এসব প্রাণী পাতার মতো উপরে নিচে চাপা বা ফিতার মতো লম্বা বলে এদেরকে চ্যাপ্টাকির্মি নামে পরিচিত। অধিকাংশ চ্যাপ্টাকির্মি মানুষ এবং অন্যান্য প্রাণী দেহে অন্তঃপরজীবী হিসেবে বাস করে। সাধারণত শূকরের ফিতাকির্মি বা গরুর ফিতাকির্মি এগুলো কিন্তু বেশি পরিচিত সদস্য এই পর্বের মধ্যে। আর কিছু কৃমি পানিতে অথবা ভেজা মাটিতে স্বাধীনভাবে অবস্থান করে। অনেক চ্যাপ্টাকির্মি আনুবীক্ষণিক, তবে 30 মিটার লম্বা পর্যন্ত চ্যাপ্টাকির্মির কথাও জানা গেছে। প্রিয় শিক্ষার্থী, এদের শনাক্তকারী বৈশিষ্ট্য সম্বন্ধে দেখবো আমরা। দেখো, এদের দেহ নরম, পৃষ্ঠীয় অঙ্কীয়ভাবে চাপা, এই কারণে এদেরকে কিন্তু ফ্ল্যাটওয়ার্ম বা টেপওয়ার্ম বলা হয়। তো দ্বিপার্শ্বীয় প্রতিসম, এরা টিপ্রোব্লাস্টিক মানে ত্রিভ্রূণস্তরী। এরা অ্যাসিলোমেট, অর্থাৎ প্রথম 3টি পর্ব কিন্তু তোমার অ্যাসিলোমেট, অর্থাৎ এদের প্রকৃত দেহগহ্বর নেই। দেহ সিলিয়াযুক্ত এপিডার্মিস বা কিউটিকাল দ্বারা আবৃত থাকে। সিলিয়াযুক্ত এপিডার্মিস থাকার কারণে এদের কিউটিকাল থাকার কারণে এরা কিন্তু পোষক দেহের ভেতরে অবস্থান করলেও পোষক দেহের বিভিন্ন রাসায়নিক পদার্থের প্রভাবে কখনো এরা তোমার এদের দেহের ত্বক ক্ষতিগ্রস্ত হয় না। আর রেশনতন্ত্রে ফ্লেম সেল বা শিকাকোষ অঙ্গের ফাঁকে ফাঁকে প্যারেনকাইমা কোষ থাকে, আর এই কারণে এরা অ্যাসিলোমেট। আর এদের ফ্লেম সেল বা শিকাকোষ থাকে, যেটা এদের রেশনাঙ্গ হিসেবে কাজ করে। শিক্ষার্থী দেখো, বিভিন্ন মেসেনকাইম দ্বারা এদের দেহটা পূর্ণ থাকে। আর এরা প্রধানত পরজীবী, শোষক বা হুক দ্বারা পোষক দেহের সাথে তোমার যুক্ত থাকে। এরা হুকের সাহায্যে পোষক দেহের সাথে আটকে থাকে এবং চোষকের সাহায্যে পোষক দেহ থেকে সাধারণত পুষ্টি সংগ্রহ করে। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী পর্বের নাম নেমাটোডা। নেমাটোডা পর্বের প্রাণীদেরকে গোলকৃমি নামে ডাকা হয়। গ্রিক শব্দ নেমাটোস মানে থ্রেড বা সুতা, আর ইডিওস মানে ফর্ম বা আকৃতি, আর হেলমিন মানে ওর্ম বা কৃমি। এই 3টি শব্দ থেকে তোমার নেমাটোডা শব্দের উৎপত্তি। তো 1859 সালে জর্জেনবার পর্বটির নামকরণ করেন। নেমাটোডা পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 25,033টি। সংক্ষিপ্ত পরিচিতি দেখো, নেমাটোডা পর্বের প্রাণীগুলো সুতাকৃমি বা গোলকৃমি নামে পরিচিত। এরা অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী, অর্থাৎ এদের অঙ্গগুলো কিন্তু তন্ত্র গঠন করে। আর এই পর্বে শনাক্তকৃত প্রায় 25,000 প্রজাতির কৃমি আছে, যারা অধিকাংশ বিভিন্ন জীবদেহের মধ্যে অন্তঃপরজীবী হিসেবে বাস করে। অর্থাৎ যে সকল প্রাণী জীবের দেহের অভ্যন্তরে বাস করে এবং সেখান থেকে পুষ্টি সংগ্রহ করে, সেই সকল পরজীবীকে কিন্তু অন্তঃপরজীবী বলা হয়। এবং অপ্রকৃত সিলোমেট
প্রাণীর মধ্যে নেমাটোডার সংখ্যা সবচেয়ে বেশি, অর্থাৎ অপ্রকৃত সিলোমযুক্ত প্রাণীদের পর্বের মধ্যে শুধু নেমাটোডাই প্রধান পর্ব, বাকিগুলো কিন্তু সব মেজর, এটা শুধুমাত্র মেজর ফাইলা, বাকিগুলো মাইনর ফাইলার অন্তর্ভুক্ত। বাস্তুতান্ত্রিক সকল পরিবেশে গোলকৃমি বাস করে। এই পর্বের পরজীবী সদস্যরা মানুষ, গবাদি পশু এবং ফসলের ব্যাপক ক্ষতি করে। মুক্তজীবী প্রাণীরা ব্যাকটেরিয়া, ইস্ট, ছত্রাক, শৈবাল খেয়ে জীবন ধারণ করে থাকে। প্রিয় শিক্ষার্থী, আমরা এখন দেখব যে এই পর্বের প্রাণীদের বৈশিষ্ট্যগুলো, শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো কেমন হয়। দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, এরা সিউডোসিলোমেট এবং অখণ্ডাকায়িত, অর্থাৎ এরা হচ্ছে সুডোসিলোমেট মানে হচ্ছে সিউডো মিন্স ফলস বা ভুয়া, আর সিলোমেট মানে সিলোম মানে হচ্ছে গহ্বর, এরা হচ্ছে ভ্রান্ত সিলোম বা অপ্রকৃত সিলোমযুক্ত, এবং অখণ্ডকায়িত অর্থাৎ এদের নলাকার দেহটাতে কোনো কিন্তু অঞ্চলে বা খণ্ডে বিভক্ত থাকে না। আর দেহটা নমনীয়, নরম এবং ইলাস্টিন নির্মিত, অকোষীয়। দেখো ইলাস্টিন নামক প্রোটিন থাকার কারণে এদের কিন্তু ইলাস্টিসিটি আছে, অর্থাৎ এরা টান দিলে, দুই দিক দিয়ে ধরে টান দিলে কিন্তু প্রায় 20 থেকে 25% পর্যন্ত এদের দেহ লম্বায় বৃদ্ধি পায়। তো পুরো কিউটিকল দিয়ে এদের দেহ আবৃত থাকে বলে এরা অন্তঃপরজীবী হিসেবে বাস করলেও, যেমন মানুষের অন্ত্রে বাসকারী কৃমিগুলো কিন্তু অন্ত্রের পাচক রসে কখনো হজম হয়ে যায় না। পৌষ্টিক নালী সোজা এবং শাখাহীন, মুখ ছিদ্র বৈশিষ্ট্যপূর্ণ ওষ্ঠে পরিবর্তিত থাকে। এই ওষ্ঠগুলো দিয়ে এরা কিন্তু পুষ্টি বস্তু তোমার হচ্ছে শোষণ করতে পারে। আর এদের শ্বসনতন্ত্র এবং সংবহনতন্ত্র অনুপস্থিত। প্রিয় শিক্ষার্থী, মনে রাখবে এটি হচ্ছে এর পরজীবিতার বৈশিষ্ট্য, অর্থাৎ যেহেতু অন্তঃপরজীবী হিসেবে বাস করে, সুতরাং এর একটা সেফ জোনে অবস্থান করার কারণে সাধারণত এই তন্ত্রগুলো তাদের খুব একটা ব্যবহার করার প্রয়োজন হয় না, সংবহন তন্ত্রটি। আর শ্বসনতন্ত্র এরা আসলে এদের ত্বকের মাধ্যমে সীমিত আকারে শ্বসন সম্পন্ন করে, সুতরাং এদের শ্বসনতন্ত্র অনুপস্থিত থাকে। এবং এই পর্বে যৌন দ্বিরূপতা দেখা যায়, অর্থাৎ এই পর্বের প্রাণীদের মধ্যে পুরুষ স্ত্রী প্রাণী আলাদা, এবং সাধারণত এ পর্বে পুরুষ প্রাণীর চেয়ে স্ত্রী প্রাণীগুলো আকারে সামান্য বড় হয়। প্রিয় শিক্ষার্থী, আমাদের পরবর্তী পর্বের নাম হচ্ছে মোলাস্কা। এদেরকে কম্বোস প্রাণী বলা হয়। ল্যাটিন শব্দ মোলাস্কাস মানে হচ্ছে সফট বডি বা নরম দেহ থেকে এই নামকরণ করা হয়েছে। লিনিয়াস এ পর্বের নামকরণ করেন। এ পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 84,977টি। মোলাস্কা প্রাণী জগতের দ্বিতীয় বৃহত্তম পর্ব। প্রিয় শিক্ষার্থী, আর্থ্রোপোডা পর্বের দ্বিতীয় বৃহত্তম পর্ব হচ্ছে মোলাস্কা। প্রাণীদের বর্তমান সংখ্যাগত দিক থেকে আর্থ্রোপোডা পর্বের পরেই এদের অবস্থান। এই পর্বের সদস্যরা অনন্য ধরনের খোলকবাহী নন কর্ডেড প্রাণী। দেখো এদের বাইরে পুরু ক্যালসিয়াম কার্বনেট নির্মিত খোলক থাকে, যেমন গ্যাস্ট্রোপোডাদের দেখা যায় শামুক, বা হচ্ছে তোমার বাইভালভিয়াদের অর্থাৎ ঝিনুকদের কিন্তু বাইরে ক্যালসিয়াম কার্বনেট নির্মিত বড় খোলক দেখা যায়। ঝিনুক, শামুক, অক্টোপাস, সেপিয়া, ললিগো এ পর্বের পরিচিত প্রাণী। প্রিয় শিক্ষার্থী, অক্টোপাস, সেপিয়া, ললিগো এদেরকে তোমরা সাধারণত স্কুইড নামে চিনে থাকো। তো অষ্টাদশ এবং ঊনবিংশ শতাব্দীতে সচ্ছল ব্যক্তিরা খোলক সংগ্রহ করতেন। একসময় বাংলাদেশি স্বনামধন্য স্কুলের পাঠ্যক্রমে শিক্ষার্থীদের জন্য খোলক সংগ্রহের প্রচলন ছিল। প্রিয় শিক্ষার্থী, এদের শনাক্তকারী বৈশিষ্ট্যগুলো একটু দেখব। দেখো দেহ নরম, মাংসল, অখণ্ডাকায়িত মানে খণ্ডকবিহীন, সিলোমেট মানে প্রকৃত সিলোমযুক্ত, দ্বিপার্শ্বীয় প্রতিসম, অর্থাৎ এদেরকে ডান বাম দুখণ্ডে ভাগ করা যায়। শুধুমাত্র একটা শ্রেণী অর্থাৎ গ্যাস্ট্রোপোডা শ্রেণীর প্রাণীরা কিন্তু অপ্রতিসম, বাকি সমস্ত শ্রেণীর প্রাণীরা দ্বিপার্শ্বীয় প্রতিসম হয়ে থাকে। ম্যান্টল দ্বারা এদের দেহ আবৃত। ম্যান্টল থেকে খরিত পদার্থে চূর্ণকময় খোলক গঠিত হয়। দেখো এদের যদি তুমি শামুক বা ঝিনুকের বাইরের ক্যালসিয়াম কার্বনেটের আবরণটাকে ভেঙে ফেলো, ভেতরে কিন্তু একটি পাতলা পর্দা পাবে। এই পর্দাটিকে ম্যান্টল পর্দা বলা হয়। তো ধারণা করা হয় বা জানা গেছে যে ম্যান্টল নামক পর্দা থেকে এই ক্যালসিয়াম কার্বনেট খরিত হয়, যেটা দিয়ে এই চূর্ণকময় খোলকটা গঠিত হয়। দেহ গহ্বর সংক্ষিপ্ত, হিমোসিলে পরিণত হয়েছে, অর্থাৎ এদের দেহটা, এদের রক্ত সংবহনতন্ত্রটা অর্ধমুক্ত ধরনের, অর্থাৎ এদের ভেতরে রক্তপূর্ণ দেহ গহ্বর বা হিমোসিল থাকে। আর পৌষ্টিক নালী পেঁচানো, মুখ বিবর কাইটিন নির্মিত রেতিজিহ্বা থাকে। দেখো পৌষ্টিক নালীটা পেঁচানো, অনেকটা ইউ আকৃতির, যেহেতু এদের মুখ এবং পাই ছিদ্রটা কাছাকাছি থাকে, সুতরাং এটি ঘুরে একই জায়গায় অবস্থান করার কারণে এদের কিন্তু পৌষ্টিক নালীটা পেঁচানো ইউ আকৃতির হয় এবং কাইটিন নির্মিত রেতিজিহ্বা থাকে, যেটির সাহায্যে এরা খাদ্যবস্তু নিরূপণ করে। এছাড়া কোনো কোনো ক্ষেত্রে এরা পানির পিএইচও নির্ণয় করতে সক্ষম। প্রিয় শিক্ষার্থী, এদের রক্তে হিমোসায়ানিন এবং অ্যামিবোসাইট নামক কণিকা থাকে এবং ফুলকা ফুসফুস অথবা ম্যান্টল দিয়ে এরা শ্বসন সম্পন্ন করে। দেখো এদের টেনিডিয়া নামক ফুলকা পাত থাকে,
আবার শিফন নামক শ্বসন নল থাকার কারণে এরা কিন্তু পানি এবং ডাঙায় প্রায় সমানভাবে শ্বাস গ্রহণ করতে পারে। আর হৃদযন্ত্র, রক্তনালী এবং হিমোসিল উভয়ই উপস্থিত অর্ধমুক্ত রক্ত সংবহন দেখা যায়। তো এদের আসলে রক্ত সংবহনটা পুরোপুরি বদ্ধ নয়, কারণ এদের শিরা বা ধমনী সারা দেহে রক্ত সরবরাহ করে না, তবে এখানে শিরা, ধমনী এবং হৃৎপিণ্ডে রয়েছে, এই কারণে এদেরকে অর্ধমুক্ত সংবহন বলা হয়। এখানে তোমরা পাইলা, গ্লোবোসা দেখতে পাচ্ছ, আপেল শামুক, অক্টোপাস, তারপরে একটা স্কুইড দেখতে পাচ্ছ। তো এগুলো হচ্ছে এই পর্বের প্রধান প্রধান প্রাণী। শিক্ষার্থী, আমরা এবার যাব এর পরবর্তী পর্বের নাম হচ্ছে অ্যানিলিডা। তো দেখো, ল্যাটিনড অ্যানুলাস মানে স্মল রিং বা ছোট আংটি থেকে এই পর্বের নামকরণ করা হয়েছে। আর ইডিওস মানে হচ্ছে রূপ বা ফর্ম, অর্থাৎ এদের দেখতে ছোট আংটির মতো। প্রিয় শিক্ষার্থী, দেখো এরা হচ্ছে খণ্ডকযুক্ত প্রাণী। তো এর একটা খণ্ডককে যদি কেটে তুমি এরকম জুম করো তাহলে দেখবা ছোট্ট একটি আংটির মতো মনে হয়। তো এই কারণে এদেরকে আঙ্গুরিমাল প্রাণী বলা হয়। তো ল্যামার্ক এ পর্বের নামকরণ করেন। এ পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 17,388। অ্যানিলিডা প্রাণী দৈহিক গঠনের দিক দিয়ে অনন্য। অঙ্গ, তন্ত্রমাত্রার গঠন ছাড়াও প্রাণীগুলো দ্বিপার্শ্বীয় প্রতিসম এবং ত্রিভ্রূণস্তরী বা ত্রিস্তর বিশিষ্ট, অর্থাৎ একটোডাম, এন্ডোডাম এবং মেসোডাম থাকে। অ্যানিলিডে আগের পর্বগুলোর চেয়ে অধিক কেন্দ্রীভূত স্নায়ুতন্ত্র এবং জটিল রক্ত সংবহনতন্ত্র বিবর্তনের গতিপথে নতুন মাত্রা যোগ করেছে, অর্থাৎ এদের কিন্তু বদ্ধ ধরনের অর্থাৎ উন্নত ধরনের রক্ত সংবহনতন্ত্র বিদ্যমান। তো পৃথিবীতে অ্যানিলিডের সদস্যরা ব্যাপকভাবে বিস্তার লাভ করেছে। কিছু প্রজাতি পৃথিবীর সব দেশেই পাওয়া যায়। পলিকিট জাতীয় অ্যানিলিডগুলো অধিকাংশই সামুদ্রিক এবং সমুদ্রের তলদেশে এবং পৃষ্ঠতলে বিচরণ করে। প্রিয় শিক্ষার্থী, তোমাদেরকে পলিকিটদের নিয়ান্থিস বা নেরিসের প্রাণীটি দেখাবো, যারা হচ্ছে পানিতে বাস করে সাধারণত, এবং এটা প্রায় অল ওভার দ্য ওয়ার্ল্ডে পাওয়া যায়, সমুদ্রের তলদেশে থাকে। কেঁচো এবং যোগ জাতীয় সদস্যরা স্বাদু পানি নিবাসী এবং স্থলচর সদস্যগুলো কাদা বা বালিতে গর্তবাসী কিংবা ভেজা জায়গায় পাতার নিচে বাস করে, যেমন জোকেরা কিন্তু সাধারণত পাতার নিচে বাস করে। বিভিন্ন প্রজাতির অ্যানিলিড গোষ্ঠী পৃথিবীর বাস্তুতন্ত্রে অনন্য ভূমিকা পালন করেছে। আমরা এখন অ্যানিলিডার বৈশিষ্ট্য দেখব। দেখো, এদের দেহ নলাকার, দ্বিপার্শ্বীয় প্রতিসম, এপিথেলিয়াম নিঃসৃত, পাতলা কিউটিকলে এদের দেহ আবৃত থাকে। যেমন জোকের দেহ বা জোকের দেহেরটা কিন্তু আরেকটু মোটা, কেশরটা অপেক্ষাকৃত একটু পাতলা হয়, এবং পলিকিটাদের মধ্যম ধরনের হয়ে থাকে। দেহ খণ্ডায়িত, সিটা এবং প্যারাপিডিয়া চলনে সহায়তা করে। প্রিয় শিক্ষার্থী, আমরা একটু পরের ছবিতে যাই। এখানে দেখো, এই প্রাণীটি হচ্ছে তোমার এই তিনটি প্রাণী দেখো দেখতে তিন রকমের হয়। এটা হচ্ছে হিরোডিনিয়া, এটা হচ্ছে পলিকিটা, আর এটা হচ্ছে অলিগোকিটা। তিনটা শ্রেণীর প্রাণীদের মধ্যে শুধুমাত্র পলিকিটদের কিন্তু এই যে চলনাঙ্গ থাকে এগুলোকে সিটা বলা হয়, যেগুলো প্রজনন ঋতুতে তোমার হচ্ছে প্যারাপিডিয়া গঠন করে দাঁড়ের মতো দ্রুত সাঁতার কাটার জন্য। তো সিটা বা প্যারাপিডিয়া পলিকিটার বৈশিষ্ট্য। আর প্রকৃত সিলোমযুক্ত প্রাণীরা নালীর ভিতর দিয়ে নালী দেহ নকশা বিদ্যমান। তো এই নকশা এদের বিদ্যমান থাকে, এছাড়া নেমাটোডা পর্বেও কিন্তু এই ধরনের নকশা বিদ্যমান। আর নেফ্রিডিয়া নামক পেঁচানো নালীর মতো বা উল্টা বুট জুতার মতো রেশনাঙ্গ দ্বারা এরা রেশন ক্রিয়া সম্পন্ন করে। আর পৌষ্টিক নালী সোজা এবং সম্পূর্ণ, এবং রক্ত সংবহনতন্ত্র বদ্ধ প্রকৃতির, যেটা উন্নত বৈশিষ্ট্য, এবং রক্তরসে হিমোগ্লোবিন নামক তোমার রক্তকণিকা থাকে, যে কারণে এদের শ্বসনতন্ত্রটা বেশ উন্নত ধরনের। পরবর্তী পর্বের নাম হচ্ছে আর্থ্রোপোডা। দেখো, গ্রিক ওয়ার্ড আর্থ্রন মানে হচ্ছে বা আর্থ্রোস মানে হচ্ছে জয়েন্ট বা সন্ধি, আর পোডোস মানে হচ্ছে লেগ বা পা, এটা থেকে আসছে। অর্থাৎ এই পর্বের প্রাণীদের পাগুলো কিন্তু বিভিন্ন জায়গা থেকে সন্ধি বা ভাঁজ করা যায়, এরকম সন্ধিযুক্ত থাকে। 1848 সালে ভন শিওল্ড এই পর্বের নামকরণ করেন। এই পর্বে শনাক্ত কিন্তু জীবন্ত প্রজাতির সংখ্যা 12,57,040টি। অর্থাৎ এই পর্বের প্রাণীরা কিন্তু 3/4 বেশি পুরা তোমার প্রাণী জগতের। আর্থ্রোপোডা হচ্ছে প্রাণী জগতের বৃহত্তম পর্ব। এ পর্বে নথিভুক্ত পৃথিবীর প্রায় 3/4 প্রাণী এ পর্বের অন্তর্গত। শুধুমাত্র সংখ্যাগত দিক থেকে নয়, দেহ গঠন, বর্ণময়তা, বসতি, স্বভাব প্রভৃতি বৈচিত্র্যেও এই প্রজাতি অনন্য আবাসস্থল দখল করে আছে। পৃথিবীর নদী, নালা, খাল, বিল, পাহাড়, পর্বত, সমুদ্র, মোহনা, বরফ, মরুজ, এমনকি এমন কোনো জায়গা নেই যেখানে আর্থ্রোপোডার সদস্য পাওয়া যাবে না। অর্থাৎ টপ টু দ্য মাউন্টেন টু বটম অফ দ্য সি, সবখানে কিন্তু আর্থ্রোপোডা পর্বের প্রাণী পাওয়া যায়, বিশেষ করে যেখানে তোমার বায়ুমণ্ডল রয়েছে, অর্থাৎ যেখানে শ্বসনের ব্যবস্থা রয়েছে, এরকম যে কোনো পরিবেশে কিন্তু আর্থ্রোপোডা পর্বভুক্ত প্রাণীরা বাস করতে পারে। এরা সর্বভুক, সব ধরনের খাবার খেতে পারে।
মুক্তজীবী এবং পরজীবী সব ধরনের হয়। এদের চলন, শ্বসন, রক্ত সংবহনতন্ত্র প্রভৃতি তন্ত্র আধুনিক এবং বৈচিত্র্যময়। আত্মপোড়া পর্বের সামাজিক জীবন প্রাণী জগতে অনন্য এবং বিস্ময়ের নজির স্থাপন করেছে। যেমন তোমার মৌমাছি বা উইপোকার ক্ষেত্রে কিন্তু খুব ভালো রকমের সামাজিক জীবন দেখা যায়। পঞ্চ ইন্দ্রিয় অত্যন্ত কার্যক্ষম বলে এদের আত্মপোড়ার সদস্যরা পরিবেশের নিজেদের নিয়ন্ত্রণে নিতে পেরেছে। প্রিয় শিক্ষার্থী, এদের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখব। দেহ দ্বিপার্শ্বীয় প্রতিসম, ত্রিভ্রূণস্তরী এবং খণ্ডকায়িত। দেহে সন্ধিযুক্ত উপাঙ্গ মানে সন্ধিযুক্ত পা এবং মস্তকে একজোড়া অ্যান্টেনা এবং পুঞ্জাক্ষী থাকে। তো এদের শুধু ইনসেক্টা শ্রেণীতেই 13 ধরনের অ্যান্টেনা থাকে। আর পুঞ্জাক্ষীগুলো সাধারণত 2000 থেকে 1.5 থেকে 2000 থেকে শুরু করে 15,000 পর্যন্ত ওমাটিডিয়াম দেখা যায়। মুখে বিভিন্ন প্রকার মুখভাঙ্গ দ্বারা পরিবেষ্টিত থাকে, ম্যাক্সিলা, ম্যান্ডিবল, হাইপোফ্যারিংস, ল্যাবিয়াম, ল্যাব্রাম ইত্যাদি নামে। সিলোম সংক্ষিপ্ত এবং হিমোসিলে রূপান্তরিত। রেশনাঙ্গ, মালপিজিয়ান নালিকা নামক রেশনাঙ্গ থাকে। এদের রূপান্তরে তোমার হচ্ছে অসম্পূর্ণ এবং সম্পূর্ণ উভয় ধরনের রূপান্তর দেখা যায়, অর্থাৎ এদের রূপান্তরে নিম এবং লার্ভা উভয় দশা বিদ্যমান। এখানে দেখো তেলাপোকা, ঘাসফড়িং, চিংড়ি এগুলো সব এই পর্বের অন্তর্গত। আমাদের শেষ পর্বটি হচ্ছে একাইনোডার্মাটা। তো দেখো কণ্টক ত্বক প্রাণী, অর্থাৎ গিরিকড একাইনোস মানে স্পাইন বা কাঁটা, আর ডার্মা মানে স্কিন, অর্থাৎ এদের ত্বক কাঁটাযুক্ত হয়ে থাকে। 1734 সালে জ্যাকব ক্লেইন এই নামকরণ করেন। এই পর্বে শনাক্তকৃত জীবন্ত প্রজাতির সংখ্যা 7550টি। সমুদ্র তারার ছবির মধ্যে দিয়ে এখানে ডার্মাটা পর্বে সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছে। সমুদ্র তারা ছাড়াও এ পর্বে রয়েছে বিটল স্টার, সাগর বা সি অর্সিন, সমুদ্র শশা, সমুদ্র পদ্ম প্রভৃতি প্রাণী। কোনোটি গোল, অন্যগুলো শশা বা তারার মতো দেখতে। এসব প্রাণী ত্রিস্তরী, প্রকৃত সিলোমেট, অঙ্গ তন্ত্রমাত্রা গঠন সম্বলিত প্রজাতি। সকল একাইনোডার্মাটার সদস্যরা কাঁটাযুক্ত ত্বক থাকে এদের, এবং ত্বকের নিচে শায়িত চূর্ণময় এবং অন্তঃকঙ্কালিক প্লেট থাকে। আর এসব কাঁটা উদ্গত হয় ওই অংশ থেকে। কাঁটাগুলো বহিঃকঙ্কাল আর প্লেটগুলো হচ্ছে অন্তঃকঙ্কাল। এই পর্বের প্রজাতিগুলো অসমোরেগুলেশন বা পানি সাম্যতা নিয়ন্ত্রণে অক্ষম হয় বলে এরা লোনা পানি ছেড়ে কখনো মোহনা বা মিঠা পানিতে আসে না, আর বরং এরা সমুদ্রের পৃষ্ঠতল থেকে শুরু করে অতল পর্যন্ত সবখানে বিস্তার লাভ করে। গভীর সমুদ্রে একাইনোডার্মাটা ধরনের প্রাণী বেশি দেখা যায়। মুক্তজীবী, সহজীবী প্রজাতি থাকলেও পরজীবী কোনো একাইনোডার্মাটা দেখা যায় না। প্রিয় শিক্ষার্থী, এদের শনাক্তকারী বৈশিষ্ট্য দেখবো আমরা। এদের দেহটা পঞ্চ অরীয় বা অরীয় প্রতিসম। বেশিরভাগ প্রাণী পঞ্চ অরীয় প্রতিসম হয়, কিছু সমুদ্র শশা এগুলো অরীয় প্রতিসম হয়। টিপ্রোব্লাস্টিক বা ত্রিভ্রূণস্তরী সিলোমেট, ক্যালসিয়াম নির্মিত স্পিকুল দ্বারা এদের অন্তঃকঙ্কাল গঠিত। ওরাল তলে 5টি অ্যাম্ব্রুল্যাকাল খাত থাকে। বিশেষ ধরনের পানি সংবহনতন্ত্র বা ওয়াটার ভাস্কুলার সিস্টেম থাকে এদের, এবং টিউব ফিট বা নালিকা পথ দেখা যায়। রক্ত সংবহনতন্ত্র মুক্ত ধরনের, হৃৎপিণ্ড থাকে না, রক্ত বর্ণহীন, এবং এদের তোমার হচ্ছে বুক লাং বা বহি ফুসফুস থাকে, এবং এদের ফ্রি সুইমার বা মুক্ত সাঁতারু লার্ভা দেখা যায়। প্রিয় শিক্ষার্থী, আমরা মূল্যায়নে চলে আসি। এখানে 3টি প্রাণী দেখতে পাচ্ছ। একটি হচ্ছে তোমার এটা অ্যানিলিডা পর্বের, এটা আত্মপোডা, এটা মোলাস্কা। তো হিমোসিল কি, এরকম জ্ঞানমূলক প্রশ্ন আসতে পারে। প্রতিসাম্যতা বলতে কি বোঝো? বিওসি চিত্রের প্রাণীদের পর্ব শনাক্ত করে বৈশিষ্ট্য লিখো। দেখো এটি আত্মপোডা পর্বের, এটি কিন্তু মোলাস্কা পর্বের, তোমরা বুঝতে পারছো। আর এবিসি চিত্রের প্রাণীদের বৈশিষ্ট্যের তুলনামূলক আলোচনা পূর্বক কোনটি প্রাণী জগতে উন্নত এবং কেন, এটি প্রিয় শিক্ষার্থী তোমরা লিখতে পারবে। তোমাদের জন্য বাড়ির কাজ হচ্ছে পরিফেরা থেকে একাইনোডার্মাটা পর্ব পর্যন্ত সকল পর্বের তুলনামূলক বৈশিষ্ট্যগুলো ছকে লিপিবদ্ধ করে শিক্ষককে দেখাবে। প্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে ধন্যবাদ।